কোভিড-19 দুর্যোগময় সময়ে যে সমস্ত শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনের ক্লাসগুলো উপভোগ করছো তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্র নিয়ে আলোচনা করব। ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায়, ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। আমাদের আজকের আলোচ্য বিষয় পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধটা মূলত হয়েছিল 1757 সালে। তো সিরাজদৌল্লার রাজত্বকাল শুধু বাংলার ইতিহাসে নয়, বাংলার ইতিহাসে এ সময়ে যে পরিবর্তন ঘটেছিল তা যেন ইংরেজ ঔপনিবেশিক রাজত্বের পূর্ব লক্ষণ। আলীবর্দী খানের মৃত্যুর সাথে সাথেই সিরাজদৌল্লা তার উত্তরাধিকারী হিসেবে বাংলার নবাব পদে উপবিষ্ট হন। আলীবর্দী খান সিরাজকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে গেছেন তার জীবদ্দশায়। সে কারণে সিরাজদৌল্লার রাজত্বকালে কোনো রকম বাধাবিঘ্ন সৃষ্টি হতে পারে না। কিন্তু শওকত জং, ঘসেটি বেগম ও অন্যরা ইংরেজদের সাথে মিলে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, যে কারণে ইংরেজদের সাথে সিরাজদৌল্লার সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। পলাশী যুদ্ধের কারণ, বিশেষ কিছু কারণ নিয়েই পলাশী যুদ্ধ সংগঠিত হয়। তো যেসব কারণে পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল সে সম্পর্কে তোমাদের সামনে একটু তুলে ধরছি। নবাবের প্রতি ইংরেজদের অবজ্ঞা। নবাব হিসেবে অভিষেকের পর প্রচলিত রীতি অনুসারে সব বিদেশি বণিক তাকে উপহার পাঠিয়ে অভিনন্দন জ্ঞাপন করে, কিন্তু সিরাজদৌল্লা নবাব হিসেবে অভিষিক্ত হওয়ার পর ইংরেজদের কাছ থেকে সৌজন্যমূলক ও আনুগত্যের নিদর্শনসূচক কোনো উপঢৌকন লাভ করেননি, যা ইংরেজদের প্রতি সিরাজের বিরূপ মনোভাব সৃষ্টি করে। দুর্গের সংস্কার। দাক্ষিণাত্যে ইঙ্গো ফরাসি প্রতিদ্বন্দ্বিতার সূত্রে ইংরেজ ও ফরাসি বণিকরা সংঘর্ষে লিপ্ত ছিল। এ কারণে ইংরেজ বণিকরা কলকাতায় ফোর্ট উইলিয়াম এবং ফরাসিরা চন্দননগরে তাদের নিজ নিজ দুর্গের সংস্কার কাজ শুরু করে। খবর পেয়ে সিরাজ তা বন্ধ করার নির্দেশ দেয়। ফরাসিরা নবাবের কথা মানলেও ইংরেজরা তা না মেনে দুর্গ সংস্কারের কাজ চালিয়ে যায়। এরূপ পরিস্থিতিতে সিরাজদৌল্লা তাদের প্রতি ক্ষুব্ধ হন। আরেকটা আসছে দস্তকের অপব্যবহার। এখানে দস্তক কথাটি আসছে তো বাণিজ্য করার অধিকার, তার নামই দস্তক। দস্তক বা পারমিটের অপব্যবহার নিয়ে বাংলার নবাবের কর্মচারীদের সাথে ইংরেজ বণিকদের বিবাদ দীর্ঘদিনের। ইংরেজ কোম্পানি দস্তকের অপব্যবহার করায় দেশীয় বণিকরা ক্ষতিগ্রস্ত হয়।
তাই নবাব ইংরেজদের দস্তকের অপব্যবহার বন্ধ করাই এবং বাণিজ্যিক শর্ত মেনে চলার আদেশ দেন। এতে নবাব ইংরেজদের উপর চরম বিরক্ত হন, কৃষ্ণদাসকে আশ্রয় দেন। রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে কলকাতায় আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে ইংরেজদের সাথে নবাবের বিরোধ সৃষ্টি হয়। নবাব সিরাজদৌলার খালা ঘসেটি বেগম ও তার সহযোগী রাজবল্লভ প্রতারণার মাধ্যমে অনেক অর্থ সংগ্রহ করেছিলেন। নবাব ঘসেটি বেগম ও রাজবল্লভকে এক প্রকার নজরবন্দি করে তাদের নিকট অর্থের হিসেব দাবি করেন। নবাবের তদন্তের বিষয় বুঝতে পেরে ঘসেটি বেগম ও রাজবল্লভ ৫৫ লাখ টাকা কলকাতায় পাচার করে দেন। রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস সেই অর্থ নিয়ে কলকাতায় ইংরেজদের নিকট আশ্রয় লাভ করে। এ খবর পেয়ে ইংরেজদের প্রতি সিরাজদৌলা সন্দেহ সৃষ্টি হয়। নবাবের দুঃখে অপমান। ইংরেজদের নিকট ঘসেটি বেগমের প্রতিনিধি কৃষ্ণদাসকে ফেরত চেয়ে নবাব নারায়ণ সিংহকে দূত হিসেবে প্রেরণ করেন। ইংরেজ গভর্নর নবাবের দূতকে অপমান করে তাড়িয়ে দেয়। ইংরেজদের একের পর এক ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অবাধ্যতা সিরাজদৌলাকে ক্ষুব্ধ করে তোলে। তাই তাদের উপযুক্ত শিক্ষা দিতে ১৭৫৬ খ্রিস্টাব্দের জুন মাসের শুরুতে নবাব কলকাতা দখল করেন। যাত্রাপথে তিনি কাশিমবাজার কুঠিও দখল করেন। নবাবের আক্রমণে দিশেহারা ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে পালিয়ে যায়। হলওয়েলের উদ্ভাবিত অন্ধকূপ হত্যা। বন্দির দশা থেকে মুক্তি পেয়ে নবাবকে হেয় প্রতিপন্ন করার জন্য হলওয়েল এক মিথ্যা কাহিনী প্রচার করেন, যা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। হলওয়েলের কাহিনীতে বলা হয়েছে 18 ফুট দৈর্ঘ্য এবং 14.10 ফুট প্রস্থ ছোট্ট একটি ঘরে 146 জন ইংরেজকে বন্দি করে রাখা হয়। এতে প্রচণ্ড গরমে ও শ্বাসরুদ্ধ হয়ে 123 জনের মৃত্যু হয়। এ মিথ্যা খবর মাদ্রাজ পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে উত্তেজিত হয়ে ওয়াটসন ও ক্লাইভ মাদ্রাজ থেকে কলকাতা অভিমুখে অগ্রসর হন। ফোর্ট উইলিয়াম দুর্গ সংস্কারের এবং কলকাতায় টাকশাল নির্মাণের দাবিও মেনে নেওয়া হয়। সিরাজদৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র। আলীনগর সন্ধিতে সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে ইংরেজদের উচ্চাকাঙ্ক্ষা আরও বেড়ে যায়। নবাবের দুর্বলতার সুযোগ নিয়ে এবং ইউরোপে সংঘটিত সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অজুহাতে ইংরেজরা ফরাসিদের চন্দননগর কুঠি আক্রমণ করে দখল করে নেয়। সিরাজদৌলার সাথে তখন ফরাসিদের সম্পর্ক ভালো ছিল। তাই নবাব এ অবস্থায় ফরাসিদের সাথে মৈত্রী স্থাপন করে ইংরেজদের শায়েস্তা করার জন্য একটা মতলব সৃষ্টি করে। এই এরকম সুযোগে ইংরেজরা
সিরাজদৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করে দেয়। অতিষ্ঠ লক্ষ্যে পৌঁছার জন্য তারা দেশীয় ষড়যন্ত্রকারী ও বিশ্বাসঘাতকদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী দলের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হন। ক্লাইভের সাথে মির্জাফরের গোপন সন্ধি। নিজেদের মনোনীত কোনো ব্যক্তিকে বাংলার মসনদে অধিষ্ঠিত করতে না পারলে তাদের স্বার্থ নিরাপদ হবে না, এ ধারণা ইংরেজদের মনে বদ্ধমূল ছিল। তাছাড়া বাংলার নবাব সিরাজদৌলার প্রতি অসন্তুষ্ট হয়ে বাংলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি জগৎ শেঠ, মির্জাফর, রায়দুর্লভ, রাজবল্লভ, উর্মিচাঁদ, ইয়ার লতিফ প্রমুখ সিরাজদৌলাকে সিংহাসনচ্যুত করে মির্জাফরকে অধিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র করেছিলেন এবং এসব ব্যক্তি শেঠ ভবনে মিলিত হন। মির্জাফর এ সভায় উপস্থিত ছিলেন। এবার আসছে পলাশী যুদ্ধের কিছু ঘটনা। ষড়যন্ত্রকারীরা নবাবকে ক্ষমতাচ্যুত করতে যখন সম্পূর্ণভাবে প্রস্তুত, তখন রবার্ট ক্লাইভ অতি সামান্য অজুহাতে সিরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সিরাজদৌলাও তখন যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন। ইংরেজদের প্রতারণা ও বিশ্বাসঘাতকতার সংবাদ পেয়ে তিনি পূর্বের পলাশীর প্রান্তরে সৈন্য সমাবেশ করেছিলেন। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে ভারতের ইতিহাসে এক যুগান্তকারী যুদ্ধ সংঘটিত হয়। নবাব ইংরেজদের পক্ষে সৈন্য সংখ্যা ছিল 50,000 আর নবাবের পক্ষে ছিল মাত্র 15,000 অশ্বারোহী। এছাড়া ফরাসি সেনাপতি সিনফ্রের একটি ক্ষুদ্র বাহিনী ও কয়েকটি কামান নবাবের পক্ষে ছিল। এ যুদ্ধে বিশ্বাসঘাতক মির্জাফর ও রায়দুর্লভের চক্রান্তে নবাবের সেনাবাহিনীর এক বিশাল অংশ যুদ্ধ থেকে বিরত থাকে। মোহনলাল ও মীর মদনের অধীন অল্প সংখ্যক সেনা নবাবের পক্ষে যুদ্ধ করতে থাকে। যুদ্ধে যখন নবাবের জয় নিশ্চিত ভেবে মির্জাফর তখন একটা বিশ্বাসঘাতকতা শুরু করে দেয়। মির্জাফর সৈন্যদেরকে তখন যুদ্ধ থেকে বেরিয়ে আসতে বলে। এই যে মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজদৌলা পলাশীর যুদ্ধে পরাজয় বরণ করে। তো তখন মির্জাফরের পুত্র মিরনের আদেশে এক ইংরেজ সেনাবাহিনীর কাছে নবাব নিহত হন। নবাবের পরাজয়ের কারণ বেশ কয়েকটা কারণ আছে। নবাবের পরাজয়ের অন্যতম কারণ ছিল সেনাপতি মির্জাফর ও তার সহযোগীদের যুদ্ধক্ষেত্রে অসহযোগিতা ও বিশ্বাসঘাতকতা। তো পলাশী যুদ্ধের ফলাফলটা এমনিভাবেই, যখন
নবাবের জয়টা নিশ্চিত, তখন মীর জাফরের বিশ্বাসঘাতক ভারত উপমহাদেশের জন্য একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাই মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণেই নবাবের ক্ষমতা চিরতরে হারিয়ে যায় এবং ভারতীয় উপমহাদেশের সেই আধিপত্য বিস্তার করে ইংরেজরাই। তো আজকে এ পর্যন্তই।